রাখাইনে মানবিক সহায়তা প্যাসেজ প্রতিষ্ঠায় নীতিগতভাবে সম্মত সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। দেশের স্বার্থেই আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ। নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে। নিজেদের স্বার্থে কোনো না কোনো ধরনের যোগাযোগ, আমরা অফিসিয়াল যোগাযোগ অবশ্যই করতে পারি না একটা নন স্টেট অ্যাক্টরের সাথে, কিন্তু কোনো ধরনের একেবারে বিচ্ছিন্ন সম্পূর্ণ থাকবো, আমরা চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারবো না। আরাকানে রোহিঙ্গাদের জন্য আলাদা রাষ্ট্র চায় জামাত, চীনা কমিউনিস্ট পার্টিকে ভূমিকা রাখার আহ্বান। আরাকান কেন্দ্রিক রোহিঙ্গা মেজরিটি যে এরিয়া আছে সেই এরিয়াতে একটা ইন্ডিপেন্ডেন্ট আরাকান স্টেট করার প্রস্তাব আজকে আমরা দিয়েছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাবি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই গণহত্যার মামলায় আগামী মাসের শুরুতেই শুরু হচ্ছে শেখ হাসিনার বিচার। আল জাজিরাকে ডক্টর ইউনূস, ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন। দ্রুত ভোট চায় বেশিরভাগ বামপন্থী দল, দেরি হলে দেশ অনিশ্চয়তায় পড়ার শঙ্কা। সংস্কারে একমত হওয়া বিষয়ে সনদ তৈরি করে দ্রুত নির্বাচন দাবি বিএনপির। ধর্ষণের শিকার লামিয়ার আত্মহনন, জুলাই আন্দোলনের শহীদ বাবার কবরের পাশে দাফন। শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ। অবশেষে 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত করল পিএসসি। 8 দফার সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। এবং সিলেট বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু। 66 টন তৈরি পোশাক নিয়ে সরাসরি গেল স্পেন। ভারতের চেয়ে কম খরচে রপ্তানিকারকদের সেবা দিতে কাজ করছে সরকার। রাখাইনে মানবিক প্যাসেজ প্রতিষ্ঠায় নীতিগতভাবে সম্মত সরকার। বিকেলে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আনুষ্ঠানিকভাবে সম্ভব না হলেও দেশের স্বার্থেই আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এ সময় ভারত পাকিস্তান চলমান উত্তেজনা নিয়ে উপদেষ্টা বলেছেন, সংঘাত নয়, আলোচনার মাধ্যমে এর সমাধান চায় বাংলাদেশ। প্রায় 5 দশকের বেশি সময় ধরে বাংলাদেশে অনুপ্রবেশ করে আসছে মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠী। 1978 আর 92 সালে 2 লক্ষাধিক রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠালেও 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতা আর গণহত্যার মুখে প্রায় 10 লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢোকে। বর্তমানে কক্সবাজার আর ভাসানচরের ক্যাম্পে আছে প্রায় 13 লাখ রোহিঙ্গা। সম্প্রতি জাতিসংঘের পক্ষ থেকে রাখাইন স্টেটের সঙ্গে বাংলাদেশের একটি মানবিক প্যাসেজ প্রতিষ্ঠার বিষয়টি আলোচনায় এসেছে, যাতে নীতিগতভাবে সম্মত হয়েছে বাংলাদেশ। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এমনটাই জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করব, ইউএনের তত্ত্বাবধানে অবশ্যই। আনুষ্ঠানিকভাবে সম্ভব না হলেও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের বিষয়টি স্বীকার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। এর মধ্য দিয়ে মিয়ানমারের আভ্যন্তরীণ বিষয়ে জড়িয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, সীমান্তের পরিবর্তিত পরিস্থিতিতে দেশের স্বার্থেই আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি তো পরিবর্তিত হয়ে গেছে, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। এখানে একটি নন স্টেট অ্যাক্টর, আমাদের সম্পূর্ণ সীমান্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এখন কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই বর্ডারে, কাজে আমাদের নিজেদের স্বার্থে কোনো না কোনো ধরনের যোগাযোগ, আমরা অফিসিয়াল যোগাযোগ অবশ্যই করতে পারি না একটা নন স্টেট অ্যাক্টরের সাথে, কিন্তু কোনো ধরনের একেবারে বিচ্ছিন্ন সম্পূর্ণ থাকবো, আমরা চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারবো না। 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তান সম্পর্কে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 2 প্রতিবেশীর এমন মুখোমুখি অবস্থান চায় না বাংলাদেশ। আমরা চাইবো যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। আমরা ইতিমধ্যে দেখেছি যে মধ্যস্থতার প্রস্তাব 2-1টি দেশের কাছ থেকে এসেছে। যেভাবেই হোক, মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে হোক, আমরা চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক। তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা যাবো, কিন্তু তার আগে আমরা আগ বাড়িয়ে এটা কিছু করতে চাই না। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সন্ত্রাসী হামলার পর ভারতের গুজরাটে ধরপাকড়ে 1000-এর বেশি বাংলাদেশিকে গ্রেফতারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পায়নি মন্ত্রণালয়। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের আরাকানকে আলাদা রাষ্ট্র করে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রস্তাব দিয়েছে জামাত। এতে চীনা কমিউনিস্ট পার্টিকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে দলটি। এদিকে প্রধান উপদেষ্টা ঘোষিত ভোটের সময়সীমায় সমর্থন জানিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য
সব কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনার তাগিদ দিয়েছে জামাত। ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ শেষে দলটির নেতারা জানিয়েছেন, সংখ্যালঘু ও নারীদের বিষয়ে জামাতের অবস্থানের ব্যাখ্যায় সন্তুষ্ট ইইউ। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে রোববার দুপুরে দলটির মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। দলটির প্রতিনিধি দলের সঙ্গে ঘণ্টাখানেক আলোচনা হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। আলোচনায় স্থান পায় সংখ্যালঘু ও নারী অধিকার বিষয়েও। সাক্ষাৎ পর্ব শেষে সাংবাদিকদের দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, সংখ্যালঘু ও নারী অধিকারের রক্ষার বিষয়ে জামাতের ব্যাখ্যায় সন্তুষ্ট ইউরোপীয় ইউনিয়ন। সুষ্ঠু ভোটের জন্য প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা রাখার পক্ষে দলটি। যার যার অধিকারের ব্যাপারে জামাত অত্যন্ত সচেতন, দৃঢ় এবং প্রত্যেকে তার রাইটস ভূমিকা পালন করবে। আমরা তাদেরকে প্রস্তাব দিয়েছি যে বাংলাদেশের শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নের এখানে একটা এরিয়াকে আমরা অ্যাসাইন করব এবং সেখানে তারা গার্মেন্টসে আরও বেশি করে তারা ইনভেস্টমেন্ট করবে। বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনে অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি। এদিকে সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে চীনের কমিউনিস্ট পার্টির সাউথ এশিয়ান জোনের ডিজি সহ 3 সদস্যের প্রতিনিধি দলের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করে জামাতের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে নায়েবে আমির জানান, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারের আরাকানকে পৃথক রাষ্ট্র করার প্রস্তাব দিয়েছেন তারা। এতে চীনকে ভূমিকা রাখার আহ্বানও তাদের। আমরা বলেছি যে ফুড, ক্লোথিং এবং মানবতার শেল্টার এটা কোনো সমাধান না। আরাকান কেন্দ্রিক রোহিঙ্গা মেজরিটি যে এরিয়া আছে সেই এরিয়াতে একটা ইন্ডিপেন্ডেন্ট আরাকান স্টেট করার প্রস্তাব আজকে আমরা দিয়েছি এবং চায়না এখানে সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করতে পারবে। একটা ইন্টারন্যাশনাল যদি রিপেট্রিয়েট কমিটি থাকে যারা সকলে মিলে এই সমস্যার সমাধান এখানে করতে পারবে। শিক্ষা খাতে স্কলারশিপ সুবিধা সহ ব্লু ইকোনমিতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনের প্রতিনিধি দলের ভূমিকা রাখার আহ্বানও জানায় জামাত। ডিপ সি পোর্টের মাধ্যমে যে ব্লু ইকোনমি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘমেয়াদে সংস্কার কার্যক্রম নয়, বরং দ্রুত নির্বাচনের পক্ষে দেশের বেশিরভাগ বামপন্থী দল। নেতাদের অভিযোগ, সংস্কারের নামে কালক্ষেপণ করছে সরকার, আর সরকারি পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হচ্ছে এমন অভিযোগ করে নেতারা বলছেন, পক্ষপাত দুষ্ট আচরণে অনাস্থা তৈরির আশঙ্কাও রয়েছে। যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা বাস্তবায়ন করেই নির্বাচন আয়োজনের তাগিদ এসব দলের। হাসান ওয়ালির রিপোর্ট। অন্তর্বর্তী সরকার গঠনের শুরু থেকেই নির্বাচনের দাবিতে সরব বামপন্থী দলগুলো। একই সঙ্গে সরকারের নানান কর্মকাণ্ডের সমালোচনায় মুখর দেখা গেছে নেতাদের। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার মতো দাবিতে ধারাবাহিক কর্মসূচিও পালন করে আসছে দলগুলো। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোরও কিন্তু একটা অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বামদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকারের ক্ষমতা আঁকড়ে থাকার আকাঙ্ক্ষা রয়েছে বলে অভিযোগ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের। দলটির সাধারণ সম্পাদক বলছেন, মৌলিক সংস্কার নিয়ে এরই মধ্যে যে ঐকমত্য হয়েছে তা প্রকাশ করেই নির্বাচন আয়োজন সম্ভব। সবগুলো দল কিন্তু এই যে এমসিকিউ দেখ অথবা লিখিতভাবে অন্যভাবে দেখ, সেগুলো জমা দিচ্ছে। তাহলে সেখান থেকে বের করো কয়টা বিষয়ে একমত আছে, সেগুলো না করে এই অনর্থক এই আলোচনার মাধ্যমে, মুখের মাধ্যমে ঐক্যমতের নামে সময়ক্ষেপণ করতে জনগণের মধ্যে একটা আশঙ্কা দেখা দেয় এই সরকার মনে হয় ক্ষমতা ছাড়তে চায় না। সংস্কার প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলেও জুলাই চার্টারের প্রয়োজনীয়তা দেখছে না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। ঐক্যমতের সনদে সাইন করো, এটা তো দরকার নাই। যতক্ষণ নির্বাচন না হচ্ছে, একটা রেগুলার গভর্নমেন্ট না আসতেছে, হ্যাঁ, ততক্ষণ মানে বাইরের হস্তক্ষেপ, দেশি বিদেশি ষড়যন্ত্র এগুলো চলতে থাকবে। নির্দলীয় সরকারের অনেক পদক্ষেপকে পক্ষপাত দুষ্ট বলছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দ্রুত সময়ের মধ্যে সরকার জুলাই চার্টার গঠন করবে এমন প্রত্যাশা তাদের। তাদের ছত্রছায়া বসে এই দলগুলো তৈরি হচ্ছে এবং তারা তাদের এজেন্ডা নিয়ে তারা এখানে কাজ করছেন। তো যে কারণে আপনি বলতে পারেন যে একটা অনিশ্চয়তা, অস্থিরতা, সরকারের প্রতিও একটা অনাস্থার জায়গাটা হয়তো বাড়ছে। আওয়ামী লীগের জোট সঙ্গী ছাড়া বাম গণতান্ত্রিক জোট সহ প্রায় সব বাম দল নির্বাচনের দাবিতে রয়েছে সরব। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সংস্কার নিয়ে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তার ভিত্তিতে সনদ তৈরি করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে বিজেপির সঙ্গে বৈঠক শেষে তিনি আরও বলেছেন, ঐকমত্যের বাইরে
কোনো সংস্কারের সুযোগ নেই। আর বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, নির্বাচন দিতে কালক্ষেপণ করলে অনিশ্চয়তায় পড়তে পারে দেশ। দেশের রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার, নির্বাচন, আগামী দিনের কর্মপন্থা নিয়ে বৈঠক করেছে বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। রোববার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। প্রায় পৌনে 1 ঘন্টা বৈঠক করে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন নেতারা। কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না। একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে। সংস্কার শর্টকাট করে যেগুলি একমত হয়েছে সেগুলি নিয়ে একটা সনদ করাই যেতে পারে, সবাই সাইন করতে পারে এবং তারপরে এগিয়ে যেতে পারে। সংস্কার আপনারা করেন, কিন্তু বড় সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট ছাড়া সেই সংস্কার যদি হয় তাহলে সেই সংস্কার খুব কঠিন হবে না, খুব শক্তভাবে থাকবে না। সংস্কার নিয়ে যেসব বিষয় ঐক্যমত্য হয়েছে তার ভিত্তিতে সনদ তৈরি করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অনেকদিন সময় চলে গেছে, আলোচনা শেষ, আপনি এটার জন্য 1 সপ্তাহ বেশি সময় লাগে না। কোথায় ঐক্যমত হয়েছে জাতিকে জানান, কোথায় ঐক্যমত হয়েছে জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। এর বাইরে যেটা করতে যাবে সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে, নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। নির্বাচিত সরকার ছাড়া রাজনীতি, অর্থনীতি সহ সার্বিক বিষয়ে দেশে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয় বলেও দাবি করেন দুই দলের নেতারা। নির্বাচনের রোডম্যাপ অতি সত্বর দিয়ে এই সংশয় থেকে জাতিকে মুক্ত করে দেয়। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতি মামলায় পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ আদালতের। 2 উপদেষ্টার সাবেক এপিএস ও পিওর দুর্নীতি অনুসন্ধানে দুদক। ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলরদের পুনর্বহলে 15 দিনের আলটিমেটাম দিয়েছে সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন। দাবি পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন এনসিপি সহ 3 দলের নেতারা। জাতীয়র আগে স্থানীয় নির্বাচন দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের 27 সেপ্টেম্বর দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভা থেকে কাউন্সিলরদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। পদ ফিরিয়ে দেওয়ার দাবিতে 7 মাস পর রোববার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ফ্যাসিবাদ বিরোধী জনপ্রতিনিধিদের পুনর্বহালের দাবিতে সমাবেশ করে সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন। সংগতি জানায় এনসিপি, ইসলামী আন্দোলন ও এবি পার্টির নেতারা। যাচাই বাছাই শেষে ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলরদের অবিলম্বে পুনর্বহালের দাবি জানান তারা। স্বতন্ত্রভাবে নির্বাচন করেছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তাদেরকে অচিরেই অবিলম্বে তাদেরকে এই পদে পুনর্নিয়োগ দেওয়া হোক। এই কাউন্সিলরদেরকে যৌক্তিক বিধিমালার উপরে ভিত্তি করে যাচাই বাছাই করে প্রশাসক হিসাবে অনতিবিলম্বে নিয়োগ দিলে এই সংকটের সমাধান করতে হবে। সার্চ কমিটি করে যারা যারা ফ্যাসিবাদের সাথে সংশ্লিষ্টতা নাই, ফেয়ার ভোটের মধ্য দিয়ে জিতে এসেছেন, তাদেরকে আপনি আবার কাউন্সিলর পদে বসান অথবা স্থানীয় সরকার নির্বাচন দেন, কিছু তো একটা করতে হবে। পরে সরকারকে 15 দিন সময় দিয়ে কাউন্সিলরদের পুনর্বহালের আলটিমেটাম দেন অ্যাসোসিয়েশনের সভাপতি। আমাদেরকে পুনর্বহাল করুন, আমরা এই দেশের জনগণের যে দুঃখ দুর্দশা আছে আমরা সাথে থেকে লাঘব করতে চাই। আমাদেরকে আন্দোলনে নামাতে চান, আমরা যদি আন্দোলন করি তাহলে কিন্তু অনেক বড় আন্দোলন কিন্তু আমরা করতে পারি। শূন্য পদ পূরণ হলে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম কমে আসবে বলে জানান বক্তারা। আমি সরকারি দলেরও কোনো নেতা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের দাবির মুখে অবশেষে 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। রোববার রাতে রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের এই তথ্য জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সরকারের পক্ষে পিএসসি সদস্যদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে 8 দফার সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সুযোগ প্রদান করতে হবে এবং
বিসিএস পরীক্ষার জট নিরসন সহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি সংস্কারের দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি প্রত্যাশীরা। বিক্ষোভ অনশন করে বিসিএস এর সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা, হয়রানি বন্ধ, প্রশ্ন ফাঁসকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা ও প্রশ্ন ফাঁস হওয়া ৪৬তম বিসিএস বাতিল সহ ৮ দফা দাবি জানিয়ে আসছেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। রোববার রাতে টিএসসিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই হাজির হন পিএসসির এক সদস্য ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলনকারীদের অনশন ভাঙিয়ে আগামী ৮ মে ঘোষিত লিখিত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। ৮ তারিখে অনুষ্ঠিতব্য যেই ৪৬তম বিসিএস এর রিটার্ন পরীক্ষার ডেট ছিল সেটা স্থগিত করা হয়েছে এবং আন্দোলনরত পরীক্ষার্থীদের আরও যেই সংস্কার প্রস্তাবগুলো রয়েছে, দ্বিতীয় একটি পিএসসি করার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এছাড়াও আরো অনেকগুলো সংস্কারের চিন্তা সরকারের আছে। এমন খবরে কিছুটা উচ্ছ্বাস প্রকাশ করলেও শিক্ষার্থীরা বলছেন, শুধু পরীক্ষা স্থগিত করলেই হবে না, ৮ দফার সব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। ২৪ ঘন্টার মধ্যে আমাদের লিখিত নোটিশ লাগবে, আমাদের অবস্থান কর্মসূচি চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। রাজু ভাস্কর্যে বিকেল ৫টায় আমরা গণজমায়েত কর্মসূচি দিয়েছি। আগামী ৮ মে ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছিল পিএসসি। এর পরিপ্রেক্ষিতে আন্দোলন শুরু করেন একদল চাকরি প্রত্যাশী। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সিলেট বিমানবন্দর থেকে শুরু হলো কার্গো ফ্লাইট। প্রথম দিন ৬৬ টন গার্মেন্টস পণ্য নিয়ে সরাসরি স্পেন যাচ্ছে চার্টার্ড ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে 2টি ফ্লাইট পরিচালনা করার কথা জানিয়েছে সিভিল এভিয়েশন। বাণিজ্য ও বিমান উপদেষ্টা জানিয়েছেন, ভারতের চেয়ে কম খরচে রফতানিকারকদের কার্গো সেবা দিতে কাজ করছে সরকার। স্বাধীনতার পর ঢাকার বাইরে থেকে এই প্রথম কার্গো ডেডিকেটেড সার্ভিস শুরু হলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আকাশপথে বহুমুখী পণ্য রফতানির নতুন দুয়ার হিসেবে শুভ সূচনা করল সিলেট বিমানবন্দরের কার্গো সার্ভিস। রোববার ওসমানী বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের মাধ্যমে পণ্য নিতে বিকাল 4:45টার দিকে সিলেট পৌঁছায় পোশাক ব্যবসায়ীদের ভাড়া করা এয়ারবাসের ৩৩০ মডেলের চার্টার্ড ফ্লাইট। এরপরই কার্গো বিমানটিতে বিভিন্ন গার্মেন্টস পণ্য ওঠায় গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীরা। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই উদ্যোগ ভারতের চেয়ে কম ব্যয়ে সুযোগ মিলবে পণ্য রফতানির। বন্ডেড ফ্যাসিলিটি দিয়ে চিটাগংকে সিলেটকে এই মুহূর্তেই ডাইভার্ট ফ্রেটার দিয়ে হেল্প করা উচিত। তাহলে হবে কি, আমাদের প্রাইস যেমন কমে যাবে, ডিমান্ডের তুলনায় সাপ্লাই যখন বেড়ে যাবে, রেট অটোমেটিক্যালি কমে যাবে। প্রাথমিকভাবে সিলেট থেকে সপ্তাহে 2 দিন পরিচালিত হবে কার্গো ফ্লাইট, এমনটাই জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান। ইডিএস মেশিনটা যদি আমি ওখানে পাঠাতে পারি, তাহলে দ্রুততম সময়ের মধ্যে প্রসিজার করে আমাদের সার্টিফিকেশন করতে হবে, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউকে এর সার্টিফিকেশন করতে হবে, করে আমরা ওখান থেকে কার্গো অপারেশন শুরু করব। আমাদের আশা প্রতি সপ্তাহে 2টা করে কার্গো অপারেশন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য ও বিমান উপদেষ্টা বলেন, ভারতের চেয়ে অনেক কম খরচে রফতানিকারকদের কার্গো সেবা দিতে কাজ করছে সরকার। যেটা হয়, যে কারণে আমাদের ব্যবসায়ীরা দিল্লি, ব্যাঙ্গালোর এবং কলকাতা এয়ারপোর্ট ব্যবহার করে, আমরা শুধু ওই কস্ট মিট করব না, আমরা ওই কস্টের থেকেও এক্সিড করব। উপদেষ্টা আরো বলেন, ব্যবসায়ীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে রফতানি খাতকে অবকাঠামো বান্ধব করে বহুমুখী সুবিধা দিতে চায় সরকার। আমাদের যে শুধু সক্ষমতা বৃদ্ধি না, আমাদের কম্পাটিটিভনেস আমরা বাড়িয়েছি। একত্রিতভাবে আমরা দেশকে আগিয়ে নিয়ে যাব। কার্গো সার্ভিসের একাধিক উইন্ডো চালু হওয়ায় ক্রেতা প্রতিষ্ঠানের আস্থা বৃদ্ধি ও স্বল্প সময়ে পণ্য রফতানিতে বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, সিলেট। পূর্বাঞ্চলের রাজকীয় প্লট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। রোববার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। এর আগে 10 এপ্রিল প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। আর প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা আলাদা 3 মামলায় 13 এপ্রিল শেখ হাসিনা, শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ 21 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। 3টি মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক এবং সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ 16 জনকে অভিযোগপত্রে আসামি করা হয়।